মাসুদ কামাল ভাই, আপনি বলতে যাচ্ছিলেন যে তৃণমূলকে আসলে শৃঙ্খলায় আনার জন্য বা ঠান্ডা করার জন্য আপনার ভাষায় ফর্মুলাটা কি? দেখেন, বিএনপি এখন যেভাবে করছে, বিএনপি কিসের উপর নির্ভর করে বহিষ্কার করছে? মিডিয়ায় আসছে, মিডিয়া আসা ছাড়া তার কিন্তু আর কোনো ফর্মুলা নাই। এখন বিএনপিতে কোন এলাকায় কে কী করছে, বিএনপি একটা বড় দল, কিন্তু তার মানে এই না যে বিএনপি একদম ওই তৃণমূলের সঙ্গে বিচ্ছিন্ন একটা দল, তা কিন্তু না। বিএনপির অনেক লিডারই কিন্তু জানেন যে কোন এলাকায় কারা আধিপত্য বিস্তার করছেন, কিন্তু এই বিষয়গুলো বিএনপির হাইকমান্ড পর্যন্ত যায় না। মানে আমি বলতে চাচ্ছি তারেক রহমান পর্যন্ত যায় না। যেগুলো যায়, যেগুলো উনি মিডিয়ায় দেখেন, সেগুলো তো গোপন করার কিছু নাই। কাজে ওগুলির ক্ষেত্রে অ্যাকশন নিচ্ছেন, যার নেট রেজাল্ট বেসিক্যালি নিয়ার টু জিরো, তেমন কোনো কাজ হচ্ছে না। কিন্তু এখান থেকে আমি মনে করি যে কাজটা বিএনপি করতে পারতো, সেটা হলো গিয়ে বিএনপি একটা ওপেন একটা সবাইকে একটা আহ্বান জানাতে পারতো, পাবলিককে, দলকে না, পাবলিককে। দলকে বলতো তোমরা এগুলো করবা না, করলে তোমাদের ব্যাপারে আমরা কঠোর ব্যবস্থা নেবো, যেটা অলরেডি তারা দিচ্ছে অলরেডি। পাবলিককে বলতে পারতো যে আপনার এলাকায় যে লোকটা চাঁদাবাজি করে, আপনার এলাকায় যে লোকটা জবরদখল করে, আপনার এলাকায় যে লোকটা আওয়ামী লীগের জায়গাটাকে শূন্যস্থান পূরণ করেছে, যে লোকগুলি আছে, তাদের ব্যাপারে আমাদের কাছে তথ্য পাঠান। একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবে, আপনি তথ্য পাঠান, আপনার কাছে যতটুকু প্রমাণ আছে অতটুকু প্রমাণ দিয়ে। প্রমাণ সবার কাছে আছে, এলাকায় কি হচ্ছে না হচ্ছে, আজকাল মোবাইলের যুগে না, সবার কাছে প্রমাণ আছে। এরকম প্রমাণ আমার কাছে বহুত আসে। তো খালি এটা চাক, আমরা ওইখান থেকে যখন ইনফরমেশনগুলো ওখানে যাবে, মেলে পাঠানো তো 1-2 মামলা, যে কেউ পাঠাইতে, মোবাইল দিয়ে যে কেউ পাঠাই দিতে পারে। যখন ওখানে যাবে, এলাকা ধরে ধরে প্রত্যেকটা অভিযোগকে 3টা সোর্স দিয়া বিএনপি চেক করাবে, জাজ করাবে। 3টা সোর্স দিয়া, একটা হলো দলীয় সোর্স, আরেকটা দলের বাইরে একটা গোপন সোর্স থাকবে। 3টা সোর্স যখন জাজ করাবে, তখন আর কিচ্ছু না। প্রথমত যেই মাত্র ঘোষণাটা যাবে, আপনি নিশ্চিত থাকেন ওই মাত্র 50% ক্রাইম কমে যাবে, ভয়ে 50% ক্রাইম কমে যাবে। যে পাবলিক আমার নামে কমপ্লেন করতেছে সরাসরি তারেক রহমানের কাছে, এই ইনফরমেশনটাই অর্ধেক ক্রাইম কমাই দেবে। আর বাকিগুলো জাজ করাটা 1-2, যখন 3টা সোর্সে উনি জাজ করাবেন, একটা রেজাল্ট পাবেন, উনি বুঝতেই পারবেন কোন লোকটা আসলে ক্রাইম করতেছে। ওইখান থেকে উনি সিদ্ধান্ত দিবেন। যদি এখান থেকে সিদ্ধান্ত দিতে বলেন, এটা হবে না, হবে না। এই কারণে সেটাও আমি বলি, বিএনপি বড় দল তো, এবং অনেক দিন ধরে বিএনপির এখানে যারা স্থানীয় যারা আছেন, এদের মধ্যে কিন্তু বিএনপি এখন কিন্তু ভাইয়ের পলিটিক্স চলে, সব বড় দলই চলে। আওয়ামী লীগও চলতো যে তুমি রাজনীতি করো, তুমি কোন ভাইয়ের সঙ্গে আসো, আমি অমুক ভাইয়ের সঙ্গে আসি, তো ওই ভাইয়ের সঙ্গে আছে, আমার কাছে আসলে আমি প্রশ্রয় দেবো যে তুমি করো, ও কি করে আমি দেখে নেব। এবং এটা কিন্তু হচ্ছে, এবং এখানে স্থানীয় পর্যায়ে না, কেন্দ্রীয় পর্যায়েও হচ্ছে। অনেককে মাঠেই নামতে দেয় না, নতুন কাউকে আসতে দিবে না। পুরানা কিছু আছে জগদ্দল পাথরের মতো বসে আছে, তারা নতুন কাউকে আসতে দিবে না। তারেক রহমান নিজেও ট্রাই করে অনেক সময় ব্যর্থ হয়েছেন, এরকম খবর আমরা জানি, আপনারাও জানেন, সাংবাদিকতা করেন, আপনারা জানেন না তা কিন্তু না। কাজেই এই জগদ্দল পাথর যারা আছে, এদের কাছে বিচারের জন্য পাঠানো যাবে না, বিচার ওইখান থেকে হবে। খালি এটা করুক, যদি 7 দিনের মধ্যে সিচুয়েশন চেঞ্জ না হয়, তখন আমাকে আপনি বলেন। জি, মাসুদ কামাল ভাই, আজকে সালাউদ্দিন আহমেদ একটি সাক্ষাৎকার দিয়েছেন একটি পত্রিকায়, অনলাইন পত্রিকায়, যেখানে তিনি বলেছেন যে জামাতের সঙ্গে জোটের সম্ভাবনা নেই, এনসিপির সঙ্গে আলোচনার দরজা খোলা। মানে এনসিপি কি এই আলোচনার, মানে বিএনপির যে আলোচনার সুযোগ নিতে পারে কিনা, আপনার কাছে কি মনে হয়? এনসিপিকে তো সুযোগ দেওয়া হয়, তো এনসিপির জন্য এটা তো সোনার সোহাগা। এনসিপির যে মানে অবস্থা সারা দেশে, যদিও অনেকে বলছে তারা যে জুলাই পদযাত্রা করছে বিভিন্ন আঞ্চলিকভাবে, সেখানে প্রচুর লোক হচ্ছে, এই লোকগুলির উপর আমার কোনো ভরসা নাই। ভরসা নেই এখানে আমার ধারণা, আমাকে অনেকে ওইখানকার লোকজনের সঙ্গে আলাপ করেছি, আমি যতটুকু খবর পেয়েছি, এখানে কিন্তু লোক সাপ্লাই দেওয়া হয়েছে, বিশেষ করে শিবিরের পক্ষ থেকে, জামাতের পক্ষ থেকে প্রচুর লোককে এখানে সাপ্লাই দেওয়া হয়েছে। এবং এগুলি বেসিক্যালি এনসিপির লোক না রে ভাই। এনসিপির লোকজনের মানে আমি বলি, একশন রাজনীতিতে জনসভা করা রাজনীতি আর নির্বাচনের রাজনীতি এটা ডিফারেন্ট জিনিস। আন্দোলন রাজনীতি ডিফারেন্ট জিনিস। ইলেকশন করতে হলে আপনাকে ভোট পাইতে হবে, এটা খুব কঠিন ব্যাপার। এনসিপির ভোট পাওয়ার ক্ষেত্রে এনসিপির অবস্থান ভালো না। একটা দল, যে দলের সর্বোচ্চ নেতার বয়স হলো আপনার 35 বছর, পুরা দলের মধ্যে আপনি বাটি চালান দিয়ে খুঁজলেও 40 বছর বয়সের করে পাবেন না। তো সেই দল বাংলাদেশের ভোটারের অর্ধেকের বেশি হলো অ্যাবাভ 40, তো এগুলিতে ভোট দিব? এটা বাংলাদেশের মানুষের যে ভোটারদের যে সাইকোলজি, তার সঙ্গে যায় না।
এটা ওরা যদি বিএনপি যদি অফার করে তাহলে ওদের ভাগ্য তো 7 জনের ভাগ্য যে আমাকে অফার করছে। কিন্তু আমি মনে করি বিএনপির জন্য বরং এটা ক্ষতিকর হবে। ক্ষতিকর হবে এই কারণে যে এরই মধ্যে যে বিএনপি বললেন না আপনি দেখেন, এই যে আপনার আঞ্চলিক পর্যায়ে নানা রকম চাঁদাবাজি অমুক তমুক এগুলির সঙ্গে বিএনপির কিন্তু নাম জড়াই পড়ছে। এটা কি বিএনপির জন্য ক্ষতি করে আনছে না? যারা এগুলো করতেছে তারা কিন্তু ইলেকশন করবে না, তারা কিন্তু ইলেকশনে ক্যান্ডিডেট, ইলেকশনে যারা ক্যান্ডিডেট তারা কিন্তু এগুলো করতেছে না, খুচরা মুচরা লোকরা করতেছে। অথবা কেউ বিএনপি করেও না, নাম নিচ্ছে বিএনপি, এরকম লোক আছে। কিন্তু সেইটাও কিন্তু বিএনপির জন্য খারাপ ফল নিয়ে আসতেছে, ইমেজ খারাপ করতেছে। আর এই পার্টিটা এনসিপির যে বর্তমানে যেভাবে তারা শুরু করছিল সেই অবস্থা তারা থাকতে পারলো না কেন? তাদের বদনামটা হলো কেন? তাদের বদনাম কিন্তু হলো তাদের অনেক নেতার ব্যাপারে কিন্তু নানা ধরনের স্ক্যান্ডাল ছড়ায় পড়ছে। যারা নাকি সরকারের সঙ্গে আছে যদিও তারা বলে তারা এনসিপি করে না, কিন্তু তারা তো এনসিপি লোক, এটা সবাই জানে। তো ওই দুইজন বাদ বাকি যারা আছে এদের বিভিন্ন কর্মকাণ্ড, কথাবার্তা, সোশ্যাল মিডিয়ায় তাদের বক্তব্য এবং তাদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ উঠছে, কিন্তু নানা ধরনের তদবিরের অভিযোগ উঠছে, চাঁদাবাজির অভিযোগ উঠছে। তো বিএনপি ওই দায়টা নিবে কেন? জোটটা, নির্বাচনী জোটটা কখন হয়? সেই কথা তো এনসিপিও বলতে পারে যে, হ্যাঁ বলতে পারে। আমি এই জোটে কোনো ভবিষ্যৎ দেখি না। তো একটা জিনিস হলো কি, নির্বাচনী জোটটা কখন হয়? যখন দেখে যে আমার প্রতিদ্বন্দ্বী আর আমি একদম মানে কানায় কানায় আছি। তো আমি যদি আরেকটা দুর্বল লোক কেউ নেই, মনে করেন একদম সমান 35 আছি, আমি যদি 2%ও কনফার্ম করতে পারি তাও কিন্তু আমি 37 হয়ে যাচ্ছি। তখন নেয়। তো এই মুহূর্তে বিএনপির কোনো প্রতিদ্বন্দ্বী আছে নাকি? খালি কথা বলতে লাভ নেই। হ্যাঁ, একটা থ্রেট আছে। অনেকে মনে করে একটা, এই যে আপনি যেটা বললেন নির্বাচনী জোটের যে রাজনীতিটা, একটা থ্রেট হলো কি জামাত, এবি পার্টি, এনসিপি, তারপরে আপনার ইসলামী আন্দোলন, হাত পাখা আর কি, এবং নূরের দল, এই 5টা মিলে একটা জোট করতে পারে। এটা অনেকে মনে করতেছে যদি এই 5টা মিলে জোট হয় তাহলে কি সেটা বিএনপির জন্য একটু হুমকি কারণ হবে কিনা। যদি এরকম বিএনপি মনে করে তাহলে বিএনপি হয়তো এই 5টা থেকে যে কোনো একটা যদি তার দিকে নিয়ে আসতে পারে তাহলে সেটা তার জন্য লাভজনক হবে। এটা হলো অঙ্কের খেলা আর কি। তো আমার মনে হয় না যে অঙ্কটা এখন ওই পর্যায়ে যে পৌঁছে। জি মাসুদ কামাল ভাই, আমরা একেবারে শেষের দিকে আসছি। আরেকটি বিষয়ে একটু আলোকপাত করতে চাই, সেটি হচ্ছে যে সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ মামুন আদালতে রাজসাক্ষী হওয়ার আবেদন জানিয়েছিলেন, তিনি আদালত সেটি মঞ্জুর করেছেন। তো এই যে রাজসাক্ষী হওয়া নিয়েও একটি আলোচনার সূত্রপাত হচ্ছে যে কারাগারে থাকা একজন আসামি রাজসাক্ষী হলেন, এটি আসলে ভালো হলো না খারাপ হলো, এই বিভিন্ন ধরনের ন্যারেটিভ তৈরি করার চেষ্টা চলছে। আপনার কাছে কি বিশ্লেষণ? না, আমার কাছে কিন্তু এটাকে খারাপ মনে হয় না। কেন দেখেন, আপনি তো অনেক দিন ধরে সাংবাদিকতা করেন, আপনারা তো দেখছেন দেশে কি হচ্ছে না হচ্ছে। এই চৌধুরী আব্দুল্লাহ মামুন, ওনার সম্পর্কে কিন্তু আপনাদের সবারই একটা টুকটাক ধারণা আছে। উনি কেমন লোক ছিলেন ব্যক্তিগত জীবনে, ওনারও তো একটা পার্সোনাল লাইফ ছিল। আমি কিন্তু মিলানোর চেষ্টা করি। দেখেন আপনাদের স্মৃতিতে তাকান, আপনি সর্বশেষ আবার রাজসাক্ষী দেখেছিলাম আপনার এরশাদ শিকদারের মামলায় তার যে ছিল, আপনার বডিগার্ড ছিল নূরে আলম, সে রাজসাক্ষী হয়েছিল। এরপর কিন্তু আর কোনো রাজসাক্ষী আমরা দেখিনি। এখন চৌধুরী আব্দুল্লাহ মামুনকে রাজসাক্ষী কিভাবে বানানো হলো? ওনাকে কি পিটাই করছে? আমি তো মনে করি না। পিটাই করলে তো মনে করেন উনি তো সুস্থভাবে হাইটে আসতে পারতেন না। আমরা তো অনেক বড় বড় লিডারকে দেখছি এমন পিটানো হয়েছে যে পুলিশের যখন রিমান্ড থেকে বাড়িয়েছে তো 2-3 জনে ধরে তাকে নিতে হয়েছে। উনি তো আমরা দেখছি, উনি তো তা হয় নাই, উনি সুস্থভাবে আসছে। এবং তাহলে দুটো কাজ হতে পারে। একটা হতে পারে তাহলে উনি কি তাহলে বেঈমান মির্জাফর হতে পারে, অথবা ওনার মধ্যে কি অনুতপ্ত হয়েছেন উনি, ওটাও হতে পারে। এই সমস্ত ক্ষেত্রে অনুতপ্ত হওয়াটা অস্বাভাবিক কিছু না। এত নৃশংস ঘটনা ঘটেছে, এত হত্যাযজ্ঞ হয়েছে, এই সময় যদি কোনো সেন্সিবল লোক অনুতপ্ত হন তাহলে আপনি বেশি অবাক হবেন না, কিন্তু এটা সম্ভব। অথবা ওনারা তো আত্মরক্ষারও একটা আকাঙ্ক্ষা জাগ্রত হতে পারে। উনি ভাবতে পারেন আমি বাঁচতে চাই, আমি কেন ওই দায় নেব, এটা হতে পারে। কাজেই রাজসাক্ষী হলে সুবিধা হবে কি, আমি বলি আপনাকে, প্রকৃত ঘটনাটা আমরা আসলে জানতে পারবো। উনি তো ঘটনার একদম মাঝখানে ছিলেন। কি ট্র্যাজেডি, গত জুলাইয়ের আইজিপি এই জুলাইয়ের রাজসাক্ষী। হ্যাঁ, ভেরি ইন্টারেস্টিং। কিন্তু তো উনি যদি এখন বলেন ওই জুলাই উনি কি করেছেন, কি কি অর্ডার ওনার কাছে এসেছে,
সেগুলো উনি কীভাবে এক্সিকিউট করেছেন, যদি এই কথাগুলো উনি স্বীকার করেন, উনি তো নিজেকে অপরাধী স্বীকার করছেন যে আমার দোষ হয়েছে, কাজে এটা যদি উনি বলেন আমি মনে করি এটা মন্দ কিছু না। বরঞ্চ যে দাবিটা উঠেছে যে বিচার দ্রুত করতে হবে, এই দ্রুত বিচারের দাবিটা এই সাক্ষী হওয়াতে আমি মনে করি সহজ হয়ে গেছে, এখন অনেক সহজ হয়ে যাবে। এটার পজিটিভ দিক আমি মনে করি। আর নেগেটিভ যেটা আপনি বললেন যে কোনো ষড়যন্ত্র তত্ত্ব আছে কি না আছে, যদি থাকেও এটা আপনি ফিরাবেন কীভাবে? ওনার তো সাক্ষী হওয়ার অধিকার আছে নাকি? আছে তো, এবং এটা তো আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা পদ্ধতি, অ্যাপ্রুভার তো হয়, সারা দুনিয়াতেই হয়, এটা হতেই পারে।